আনিস আলমগীর, আপনাকে দিয়ে আসলে শুরু করতে চাই যে এই যে ঘোষণাটি রয়টার্সে দেয়া একটি সাক্ষাৎকারে বলেছেন এবং তারপরে নানা প্রতিক্রিয়াগুলো এসেছে, আপনি বোধ করি যে অনেকগুলো আপনি দেখেছেন। তো এই প্রতিক্রিয়ার শেষে শেখ হাসিনার এই যে আসার ঘোষণাটা, এটা আসলে কতটা ঘোষণা আর কতটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি? আমি রাজনৈতিক স্ট্যান্ডবাজি শব্দটা উচ্চারণ করতে চাই না, যেহেতু একটা পলিটিক্যাল পার্টি তারা দিয়েছে। কারণ শেখ হাসিনার চরিত্র যদি আপনি দেখেন, রাজনীতি যেমন আছে এখানে, তেমনি দেশে ফিরে আসা নজিরও আছে ওনার। ৭৫-এর পরে উনি ফেরত এসেছেন। তারপরে ক্যাটেগার এর আগে যখন মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময়ও তাকে আসতে নিষেধ করা হয়েছিল, ফিরে এসেছেন। সেই সময়ের প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপটগুলো মানে বিস্তর ওইটা ফারাক না? ওইটাই বলছি। এখনো উনি বলছেন যে আসবেন। তবে আসাটা কতটা উনার জন্য মানে হবে, মানে এটা কি বলবো, কমফোর্টেবল হবে, সেটা নির্ভর করছে ডিসেম্বরে বাংলাদেশের রাজনীতি আসলে কোন দিকে মোড় নেয়। আন্তর্জাতিক শক্তিগুলো এখানে যারা জড়িত আছে বা থাকবে, তাদের মনোভাব কি, এবং সরকারের সাথে আসলে শেখ হাসিনার বা আওয়ামী লীগের কোনো সমঝোতা হয়েছে কিনা তার উপরে। কারণ সরকার যদি এখানে না করে, তাহলে শেখ হাসিনার আসার তো কোনো সম্ভাবনা আমি দেখি না। এবং এক্সট্রাডিশন ট্রিটির মাধ্যমে ওনাকে ফেরানোর যে চিন্তা, সেটাও তো এখানে কার্যকর হবে আমার মনে হয় না। উনি যদি আসেন, তাহলে সেটা কিভাবে আসবেন, সেটা কিন্তু বিরাট একটা কোয়েশ্চেন। উনি কি ওই চুক্তির বন্দি বিনিময় চুক্তির অধীনে আসবেন কিনা? বন্দি বিনিময়, কারণ তাকে তো বন্দী হিসেবে তারা দেখছে না। তাহলে উনি কিভাবে আসবেন? উনি তাহলে যে মানে সেটা আশাটা, তো হবে যে ভারত বাংলাদেশের হাতে তাকে তুলে দেবে বন্দী হিসেবে। বন্দী হিসাবে। এখন তো উনি বলছেন যে উনার যে ন্যারেটিভটা উনি দাঁড় করাচ্ছেন এখানে, উনাকে আমরা দীর্ঘদিন থেকে বলছি যে ৫ আগস্টের পর থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। এখন বা আইনের ভাষায়ও এখন উনি পলাতক। যেহেতু উনি আত্মসমর্পণ করেননি। তিনি তিনি সেই ন্যারেটিভটা ভেঙে দেওয়ার চেষ্টা করছেন যে উনি পলাতক না। উনি যখন বলেন যে আমি আসবো, তখন কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে যায়। ওই রাজনীতি রাজনৈতিক আসার ক্ষেত্রে মনে হয় না যে রাজনৈতিক পরিবেশ ওইভাবে তৈরি হলে এবং সেটা তার অনুকূলে পরিবেশ গেলে, কিন্তু ওইটাই সেই বলছি, ডিসেম্বরের মধ্যে ওইটাই বলছি। আওয়ামী লীগের অনুকূলে রাজনীতি চলে যাবে, এখানে একটা ফেরত আসবেন, এখানে এটা একটা কতটা? চ্যালেঞ্জ, এখানে একটা উনি চ্যালেঞ্জ দিচ্ছেন। বৃহত্তর পরিসরে আপনি যেটা ১ম এ জানতে চাচ্ছেন, সেটা হলো এটা রাজনৈতিক কর্মসূচি। একটা রাজনৈতিক কর্মসূচি উনি ২ বছর পরে দিয়েছেন। এই রাজনৈতিক কর্মসূচির মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে, আমি শুধু আসবো না, আমার নেতাকর্মী যারা আছে তারাও আত্মসমর্পণ করবে। এখানে পজিটিভ দিক যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আইনের প্রতি সম্মান প্রদর্শন। এখন সরকারের উপর নির্ভর করছে। যদি ওইটা হয় আইনের প্রতি সম্মান প্রদর্শন, তাহলে তো এসে তাকে সরাসরি জেলে ঢুকতে হবে। ঢুকলে ঢুকবেন, উনিকে বলেন না। উনি তো আত্মসমর্পণ মানে কি? জেলেই তো যাওয়া। আত্মসমর্পণ মানে তো আমি বাইরে থাকবো সেটা না। সো উনি যখন এইটা দিচ্ছেন, তখন কয়েকটা জিনিস এখানে খুব ইম্পোর্টেন্ট হয়ে যায়। তখন সরকার কি আইনের শাসন চলতে দেবে কিনা তখন, বা তার প্রতি যেই জাস্টিস দেওয়ার যথাযথ পাওয়ার, সেগুলো কিভাবে কার্যকর করবে রাষ্ট্র। তারপরে নির্ভর করছে ওই সময় রাজনৈতিক পরিস্থিতি কি থাকবে, পোলারাইজেশন কি হয়। এখন জামাতের সাথে বিএনপির একটা রিলেশন এক ধরনের আছে, বা এনসিপির সাথে সরকারের একটা রিলেশন আছে। ওই সময় এই পোলারাইজেশন কি আওয়ামী লীগ ভার্সাস এন্টি আওয়ামী লীগ, আবার এন্টি আওয়ামী লীগের স্রোতে তখন বিএনপির ছায়ার নিচে জামাত, এনসিপি, আদার্স আবার এক হয়ে যায় কিনা, এগুলো এগুলো দেখার বিষয় আছে। আর সবচেয়ে যে বিষয়টা, শঙ্কার যে বিষয়টা, সেটা হচ্ছে একটা রাজনৈতিক হানাহানির আশঙ্কা। বাংলাদেশ এমন একটা পরিস্থিতিতে তখন তৈরি হতে পারে যদি না হয়, যদি সমঝোতার ভিত্তিতে না হয়, তখন এখানে একদল যাবে শেখ হাসিনার ডাকে, একদল বের হবে, আরেক দল এটা প্রতিহত করবে। এই ২ দলের যে একটা মানে সম্ভাব্য সংকট, মানে সংঘর্ষ তৈরি হবে, সেটা রাষ্ট্র কতটুকু নিয়ন্ত্রণ করতে পারবে। পুলিশ দিয়ে, এই পুলিশ বাহিনী দিয়ে সেটা কি পারা যাবে? বা সেনাবাহিনী আসবে কিনা? সো নানা ধরনের তৈরি হয়ে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যে আলাপ করছি, এটা নিয়েও আবার একটা রাজনৈতিক গোষ্ঠী বলছে যে তাকে প্রাসঙ্গিক করার জন্য আপনারা আলাপ করছেন। আপনারা এই যে টকশো করবেন, আপনারা টকশোতে সাবজেক্ট এটা রাখবেন, আর এটা নিয়ে আলাপ করতে গেলে তখন বলবেন তাকে প্রাসঙ্গিক করার জন্য আলাপ করা হচ্ছে এবং তাকে তার জন্য ন্যারেটিভ তৈরি করা হচ্ছে।
এখন কিভাবে এটা মানে কোশ্চেনগুলো আপনারা কি করবেন আর আমাদের জবাবটা কি হবে আমি জানি না। তাহলে সবাই বলতে হবে যে শেখ হাসিনা আসো তোমাকে ঠ্যাং ভেঙে দেবো, এই একই সুরে কথা বলতে হবে। সেই সুরে তো আমাদের সাংবাদিক হিসেবে আমার পক্ষে সম্ভব না না কথা না, বলা। আমি আমি সেই সুরে কথা বলতে না বলছি সে না। কেউ আমি কেউ যেটা চাচ্ছে। জানতে চাচ্ছি যে এই যে মানে তার আসার এই ঘোষণাটা, কারণ কোনো রাজনৈতিক মানে দৃষ্টিভঙ্গি থেকে বা রাজনৈতিক বাতাবরণ যেটা আছে বর্তমান সিচুয়েশনে, সেখান থেকে তার এই ঘোষণাটা অনেকেই বলছেন যেটা একটা স্ট্যান্ডবাজি, হয়তোবা তিনি নেতাকর্মীদের চাঙ্গা করতে চাচ্ছেন। তিনি বলেছেন, যেটা জামায়াতের আমির বলেছেন, তিনি একসময় ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা কখনো পালায় না, শেখ হাসিনা বাংলাদেশ কোনোদিন যাবে না, কিন্তু তিনি তো গেছেন। হ্যাঁ, তো তারপরে সেটা যে ব্যাখ্যাই দেয়া হোক না, আমি তিনি আমি গেছেন, আমি তাকে নিয়ে আমি যাওয়া হয়েছে, শুরুতে যেটা কিন্তু বলেছি, এখন এই আশাটার ঘোষণাটাও আমি শুরুতে সেটাও যেটা বলেছি কতটা আসলে সেটাই মানে বলছি আপনাকে, বাস্তবসম্মত? অবাস্তবসম্মত কিছু না। ওনার যে চরিত্র উনি আসতেও পারেন, আবার ওনার বিরুদ্ধে যে ব্লেম দেওয়া হলো উনি এরকম কর্মসূচি দিয়ে নাও আসতে পারেন। দুইটাই সত্য। আমরা তো আর ওনার মাইন্ডসেট কি আমরা সেটা জানি না। কিন্তু বাস্তবতা হচ্ছে যে উনি যদি আসেন এখানে যে যে পরিস্থিতিগুলো সৃষ্টি হবে সেগুলো কথা, এবং ওনার যে আশা এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ওনার তরফ থেকে। আমি পলাতক না, আমি চ্যালেঞ্জ দিচ্ছি যে আমি আসব। আরেকটা হচ্ছে যে রাজনৈতিক কর্মসূচি একটা ডিক্লেয়ার করে দিলেন যেটা ডিসেম্বর পর্যন্ত চলবে, তার নেতাকর্মীরা সেটা অনুসরণ করবে। সামনে কিভাবে এগোবে এবার সেটা তাদের রাজনৈতিক কর্মসূচির মধ্যে আছে, বা তাদেরই চিন্তা সেটা। হারুনা রশিদ, আপনার কাছ থেকে জানতে চাই আসলে বিএনপি কিভাবে দেখছে এই ঘোষণাটিকে আর কি। আমি পুরনো প্রশ্নগুলো করলাম না, মানে বিএনপির এই যে একটি ঘোষণা তার আসলো এবং আসছে, এবং সেখানে আপনাকে বলে রাখি যে এটাকে জামায়াতের পক্ষ থেকে কিন্তু একটু অন্যভাবে বলা হচ্ছে যে আনিস আলমগীরও যেটা বললেন যে সরকারের সাথে নিশ্চয়ই কি কোনো তার যোগাযোগ হয়েছে বা এ ধরনের একটা পরিবেশ সরকার করে দেবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল কিন্তু সেরকম একটি ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য সরকারের কোনো অংশ পরিকল্পিতভাবে কাজ করে থাকতে পারে, সরকারের কোনো অংশ এই ষড়যন্ত্র করবে, তাদের স্বার্থ কি, মানে এই বিষয়গুলো আসলে শেখ হাসিনার ফোনে আপনার সেই 5ই আগস্টের পরে সে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এরকম মাঝে মাঝেই কিন্তু বিভিন্ন ধরনের সে আপনার তার বক্তব্য বা তার নেতাকর্মীদের সাথে টেলিফোনে আলাপ করেছে, এদের বক্তব্য আমরা ফেসবুকের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে। কিন্তু আসলে এইবারই আপনার- প্রথম রয়টার্সের মতো একটি আপনার সংবাদ মাধ্যমে উনি বাংলাদেশের- টেলিফোনে কথা বলেছেন বলে তারা দাবি করেছে। বাংলাদেশের যে প্রেক্ষাপটে শেখ হাসিনা পালিয়ে গেছে, সেই প্রেক্ষাপটের আলোকে শেখ হাসিনার এই মুহূর্তে ফিরে আসা, তার বয়স এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করা, অতীতের প্রেক্ষাপট আর 5ই আগস্টের প্রেক্ষাপট কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। আপনার 71-এর স্বাধীনতা মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব ক্ষমতায় আসার পর শেখ মুজিবের সময় আপনার দেশে গণহত্যা হয়েছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, একদলীয় শাসন কায়েম হয়েছে, বাংলাদেশের বিরোধী দলগুলোকে বন্ধ করে দিয়ে আপনার তাদের উপর জুলুম নিপীড়ন চালানো হয়েছে, এবং এক পর্যায়ে আপনার সেখানে বাংলাদেশে জরুরি অবস্থা জারি করতে হয়েছে, এবং এক পর্যায়ে শেখ হাসিনা কিন্তু আপনার বলবো যে কতিপয় সামরিক অফিসারের দ্বারা শেখ মুজিব আপনার সপরিবারে নিহত হয়েছেন। এবং সে সময় শেখ হাসিনা এবং শেখ রানা দেশে ছিল না। সেই সময়ের প্রেক্ষাপটটা শেখ হাসিনা বা শেখ রানা কিন্তু আপনার তারা নিরপরাধ ছিল, কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটের আলোকে তখনও তাকে একটা রাজনৈতিক সমঝোতার মধ্য দিয়ে তাকে দেশের অভ্যন্তরে আসতে হয়েছে যে তার নিরাপত্তা বা তার রাজনীতি করার যে এসেই সে কিন্তু আপনার আওয়ামী লীগের সভাপতি দায়িত্ব গ্রহণ করেছেন। এরপরে যদি আপনি দেখেন যে 111-এর সময় শেখ হাসিনা কিন্তু ট্রিটমেন্টের নাম করে সে অনুমতি নিয়ে তৎকালীন সময় যে আপনার 111-এর আর্মি ব্যাগ যে সরকার ছিল তাদের অনুমতি নিয়ে কিন্তু তিনি বাইরে গিয়েছিল, ফিরে এসছে। তখন এটা -2 ফর্মুলা একটা আপনার শোনা যাচ্ছিল। না, তখন তার তখনকার বিরুদ্ধে মামলা বা এরকম কি ফাঁসির আসামি হিসাবে না, তখন মামলা ছিল না। হয়েছে না, এরকম কিন্তু ছিল না, আমি আপনার সেটা এরকম বলছি ছিল না। আর এবারের প্রেক্ষাপট কমপ্লিটলি ডিফারেন্ট। আপনার ধরেন যে সে দীর্ঘ প্রায় 1.5 যুগ বলা যায়, 2008 সালে ক্ষমতায় আসার পর থেকে এই 24 সালের 5ই আগস্ট পর্যন্ত যে পরিমাণ এদেশের মানুষকে গুম করেছে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, যে পরিমাণ মানুষকে সে আপনার বিনা বিচারে আটক রেখেছে, হয়রানিমূলক লক্ষ লক্ষ নেতাকর্মীদের মামলা দিয়েছে, বাড়িছাড়া করে রেখেছে। সর্বশেষ যে 5ই আগস্ট থেকে আপনার এই জুলাই, আপনার 6ই জুলাই না 5ই জুলাই পর্যন্ত যে আপনার
যে রক্তপাত হয়েছে বাংলাদেশে, এইটা বাংলাদেশের 50-70 হিস্ট্রিতে এরকম ঘটনা নাই। সেই সময় আপনার ধরেন যে আইন প্রয়োগকারী সংস্থা, পুলিশ এবং অন্যান্য তার যে এজেন্সিগুলো যে সরাসরি জনগণের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল, তা আপনি কি মনে করেন যে শেখ হাসিনা আপনার এই মুহূর্তে তার নামে বিচার চলছে, অলরেডি একটা বিচারের সাথে তার ফাঁসি হয়ে গেছে এবং অন্যান্য আরো অনেকগুলো মামলার এখন চার্জশিট প্রশ্ন ওই জায়গায় যে ফাঁসিতে ঝুলতে উনি আসবেন কিনা। সুতরাং এই মুহূর্তে শেখ হাসিনার তো আপনি চরিত্র বলেছে আমাদের আনিস ভাই, যে উনি কিন্তু এর আগে বলেছিলেন যে আওয়ামী লীগ পালিয়ে যাওয়া দল না, কিন্তু এখানে দলবল সবই পালিয়ে গেছে। সুতরাং শেখ হাসিনা দেশে এই মুহূর্তে তার দলবল সহ সবকে নিয়ে আসা বা সে একা আসা, এটা বিরাট চ্যালেঞ্জের ব্যাপার এবং তাকে অবশ্যই আদালতে বিচারকের আমি আপনাকে প্রশ্ন যেটা করেছিলাম, জামাতের পক্ষ থেকে বিএনপিকে ইঙ্গিত করে কথা বলা হচ্ছে যে তাদের সাথে তাদের একটা সমঝোতা হয়ে থাকে। আমি জামাত ইসলাম কি বলো না বলে এটা আমি আমলে নিতে চাই না। জামাত ইসলামের রাজনীতি না, জামাত ইসলামের কথা আছেন উনি, জামাত ইসলামের কখন কি বলে, কখন কি তাদের কি স্ট্যান্ড, এই সম্পর্কে বলতে গেলে আপনার অনেক সময় লাগবে। আপনার 71 বলেন, আপনার 75 পরবর্তী বলেন, 86 বলেন, 90 96 বলেন, এবং এই সময় বিভিন্ন সময় তাদের বিভিন্ন যে কর্মকাণ্ড সে আলোচনা অনেক সময় লাগবে। জামাত ইসলাম বিরোধী দলের জায়গা থেকে বিরোধী দলের যে বিভিন্ন কথা বলছে, তাদের মতো তারা বলছে, স্বাভাবিক বলতেই পারে যে বিএনপির সাথে অনুমান, আমি অনুমান নির্ভর কোনো বিষয়ের উপর আলোচনা করতে চাই না। আজকে যদি আপনি বলেন জামাত ইসলামী বলেছে, তার জবাব আমি কিভাবে দেবো? এটা একটা অনুমান করে বলছে। বিএনপির সাথে বৈঠক হয়েছে, বিএনপির সাথে আলোচনা হচ্ছে, বিএনপির সাথে এরকম আতাত হচ্ছে, এই ধরনের অবাস্তব অযৌক্তিক কথা আমার মনে হয় জামাত ইসলামের মতো দায়িত্বশীল দলের জায়গা থেকে বর্তমান দেশের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানো, আমি জামাতকে মনে করি এরা বিভ্রান্তি ছড়ানোর ক্ষেত্রে এদের জুড়ি মেলাবার। তো সুতরাং এই ধরনের বিভ্রান্তি ছড়ানো উচিত নয়। দেশে একটা সংকটময় সময়কে আমরা পার করেছি, এখনো মাঠে সেনাবাহিনী আছে, আইন ফোর্স, এখনো দেশে বিভিন্ন জায়গায় মব হচ্ছে। তো সুতরাং আপনি এই অবস্থায় আমাদের উচিতটা কি হবে? আমরা যদি নিজেদের মধ্যে এই সমস্ত কথাবার্তা আলোচনা শুরু করি, তাহলে আমি মনে করবো যে তাদের দেশের অভ্যন্তরে তাদের মানে আগমন বা তাদের কর্মকাণ্ড প্রক্রিয়া চালু করার একটা পথ করে দেওয়া হচ্ছে। আমি তো সেটাই মনে করব। বিএনপিকে দোষারোপ করার মতো কোনো সুযোগ নেই। বিএনপি আওয়ামী লীগের সাথে জন্মগতভাবেই, আওয়ামী লীগের ব্যর্থতার উপরই বিএনপির জন্ম, এবং আওয়ামী লীগের সঙ্গেই বিএনপি গত 40 বছর 50 বছর বলেন পার্লামেন্টারি রাজনীতিতে তাদের সঙ্গে বিএনপির প্রতিযোগিতা হয়েছে, প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমরা চাই গণতন্ত্রের প্রক্রিয়ার মধ্য দিয়ে রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন হোক, গণতন্ত্র চর্চা হোক। গণতন্ত্র যদি চর্চা বারবার হোঁচট প্রাপ্ত হয়, বাংলাদেশে 50 বছরে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে। আমরা চাই না যে বাংলাদেশে আবার একটা আভ্যন্তরীণ গোলযোগ বিশৃঙ্খলা, এটা নিতে পারবে না দেশ। গত 15 বছর পর আবার এই গত 2 বছর একটা শাসন গিয়েছে, আবার যদি আমাদের দেশের অভ্যন্তরে আবার এই ধরনের একটা বিশৃঙ্খলা, গোলযোগ, এই ধরনের আপনার পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমাদের দেশের ইকোনমির জন্য বলেন, দেশের মানুষের জীবনযাত্রার জন্য বলেন, কোনো কিছুর জন্য আমরা এগুলো গ্রহণ করতে পারবে না দেশের জনগণ। পরে আপনাকে আমি একটা প্রশ্ন নিয়ে আসবো যে এই কথাটাই আবার অন্যরা অন্যভাবে বলে যে আওয়ামী লীগকে পুরোপুরি মাইনাস করে দিলে সেই গোলযোগটা থেকেই যাবে। না, এখানে একটা বিষয়, আমি সেই প্রশ্ন নিয়ে আসবো, আমি পরের ধাপে আপনার কাছে সেই প্রশ্ন নিয়ে আসবো। আমি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, আমি মানে একেবারেই যে জামাত কেন হঠাৎ করে বিএনপিকে এটার দোষারোপ করছে, মানে জামাত কিন্তু বিএনপির নাম নেয় না। ধন্যবাদ আপনাকে। জামাত না সরকারের কথা বলেছে। আমি যদি কোরআনকে একটু পড়ি, বিবিসিতে দেয়া সাক্ষাৎকারটা আমি বলেছেন যে সরকারের একটা অংশ, তাই তো? হ্যাঁ, সরকারের। আমি এক্সপ্লেইন করি আপনাকে, আপনি পুরো প্রশ্নটা আমি নিচ্ছি আপনার। জামাত কেন বলেছে এটার কারণটা আমি বলছি। প্রথমে আপনি যেটা প্রশ্ন করেছেন শেখ হাসিনার যে ঘোষণা, দেখেন এই যে স্ট্যান্ডবাজি, এটার অ্যান্সার দিতে গেলে 2 ধরনের অ্যান্সার দিতে হবে। প্রথমে হলো আইনি একটা অ্যান্সার। আনিস সাহেব বললেন এটা রাজনৈতিক কর্মসূচি, আবার বললেন তারা নাকি আইনের প্রতি সম্মান প্রদর্শন করে, শ্রদ্ধাশীল, এই জন্য আত্মসমর্পণের কথা বলছে। আইনগতভাবে তো আওয়ামী লীগের কোনো রাজনৈতিক কর্মসূচি দেওয়ার এখতিয়ার নাই, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ। আইনের প্রতি সম্মান রেখে তারা কিছু করছে, এটা সম্পূর্ণরূপে এটা মানে আমি মনে করি যে এটা সঠিক কথা না। এটা একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, তাদের সমস্ত কর্মকাণ্ড নিষিদ্ধ। রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ না, কিন্তু তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। এখন দেখেন পলিটিক্যাল পার্টি হিসাবেও কিন্তু তাদের এই ধরনের কোনো প্রোগ্রাম দেওয়ার বিষয় নেই। এখন যদি রাজনীতির কথা বলেন, এখানে বলা হয়েছে ডিসেম্বরে আসলে সরকার সামাল দিতে পারবে কিনা, কি কর্মসূচি হবে, মুখোমুখি হবে কিনা। এর আগেও শেখ হাসিনার দেশে ফেরার আছে।
হারুন ভাই কিছু বলছেন, 79-80s যে শেখ হাসিনা রিটার্ন, সেটার থেকে এখানে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। সেই সময় আপনার কতটুকু খেয়াল আছে জানি না, আমারও তো জন্ম হয়েছে 79-এ। সেই প্রেক্ষাপটটা একেবারে হ্যাঁ, এক্স্যাক্টলি। সেই সময় আওয়ামী লীগ কিন্তু অন্যরকম প্রধান ছিল। বিরোধী দল হিসেবে সংসদে ছিল, তারা পার্টি হিসেবে এক্সিস্ট করতো। তারপরে পার্টিটা দুই ভাগ হয়ে গেল, দেন মিজান আর ডক্টর বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। কামাল, দেন শেখ হাসিনা আসলো, দুইটা গ্রুপকে এক করলো। এইবারে প্রেক্ষাপট সম্পূর্ণরূপে ডিফারেন্ট। রাজনৈতিক যে বিষয়গুলো দেখেন, এখানে একটা বিষয় আমি দেখছি যে ফিয়ার মঙ্গারিং করা হচ্ছে। এক্ষেত্রে প্রকৃত ইস্যুগুলোকে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে কিনা, এখানে বিষয় আছে। আমরা আমাদের প্রতিবেশী দেশের কথা জানি, যেখান থেকে বসে হুঙ্কার দিচ্ছেন শেখ হাসিনা, তাদেরও এখানে একটা ভূমিকা আছে। সে আধিপত্যবাদী ভারতীয় শক্তি, তাদের কি পরিকল্পনা, তারা কিভাবে বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখবে, আমাদের সরকার কতটুকু দৃঢ়চিত্তে সেটাকে মোকাবেলা করতে পারবে, কতটুকু যেভাবে আমরা শুনেছি বাংলাদেশ ফার্স্ট এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা শক্ত ভূমিকার কথা শুনেছি, এটা কতটুকু সরকার রাখতে পারবে তার উপর অনেক কিছু নির্ভর করবে। এখানে সরকারের ভূমিকার ব্যাপারে আমরা কেন কথা বলছি, এটা কারণ আছে। আজকের পত্রিকায় দেখেন, আমার দেশের পত্রিকায় এসেছে, এই শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা হয়েছে, এটা কিন্তু দুইটা অংশ। একটা অংশে তার ফাঁসির রায় হয়েছে, আর একটা অংশে তার সম্পত্তি ক্রোকের কথা বলা হয়েছে। এই রায়টা কিন্তু সরকার বাস্তবায়ন করতে পারত। আমরা বারংবারই বলে আসছি, সরকারের ভিতরে ফ্যাসিবাদের যে ভূত, এটা কিন্তু এখনো রয়ে গিয়েছে। সরকার বলতে শুধুমাত্র বিএনপি না, মানে আপনি সম্পত্তি ক্রোকের কথা বলছেন। এক্স্যাক্টলি, সম্পত্তি ক্রোকের কথা একেবারে হিসাব দিয়ে দেওয়া হয়েছে আমার দেশে। আজকে দেখবেন যে এই রায়টা কার্যকর করা হয়নি। সরকারের কিন্তু শুধুমাত্র বিএনপি না, সরকারের পার্ট কিন্তু আমরা, সরকারের পার্ট কিন্তু পুলিশ, সরকারের পার্ট অনেক কিছু। আমরা বারংবার বলে এসেছি যে এই সরকারকে যদি সফলতার মুখ দেখতে হয়, ফ্যাসিবাদকে যদি চূড়ান্তভাবে আমাদেরকে পরাজিত করতে হয়, তাহলে এই ভূতগুলোকে বিতরণ করতে হবে। কিন্তু আমরা দেখছি রাজনৈতিক সদিচ্ছার অভাবই বলেন, অন্য অনেক কিছু আছে যার কারণে এটা হচ্ছে না। এই কারণে আমাদের এই সমস্যাটা। এখন এখানে কোশ্চেন যেটা আরেকটা এসেছে, রাজনৈতিক স্টেবিলিটি। এটা কিন্তু একটা বয়ান তৈরি করার চেষ্টা চলছে যে আওয়ামী লীগকে ফিরিয়ে এনে রাজনৈতিক স্টাবলিশ করতে হবে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনলে তো এটা রাজনৈতিক স্টেবিলিটি ফিরে আসবে না, এটা রাজনীতি আরও বেশি ডিস্টেবিলাইজড হবে। কেন হবে? কারণ আওয়ামী লীগ তো শুধুমাত্র কয়েকটা পলিটিক্যাল পার্টিকে তাদের প্রতিপক্ষ বানায়নি। এক্ষেত্রে ছাত্র, শ্রমিক, এমন কোনো অংশ নেই সমাজের যাদেরকে তারা প্রতিপক্ষ বানায়নি, যাদেরকে তারা হত্যা করেনি, যাদের বিপক্ষে তারা হত্যাযোগ্য করার বয়ান তৈরি করেনি। আজকে যদি সেই ফ্যাসিবাদ আবার ফিরে আসে, প্রত্যেকটা সেক্টরের সাথে যুদ্ধ বাঁধবে। সুতরাং বাংলাদেশকে যদি আমরা স্টেবিলাইজ দেখতে চাই, আমাদেরকে ফ্যাসিবাদকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। সেখানে আমি আওয়ামী লীগের কোনো স্থান দেখি না। আপনি যেটা মনে করছেন যে বিএনপি না, সরকারের মধ্যে কিছু লোকজন, আমরা তো সেই কথাই বলছি। এখন বিএনপি আপনি যদি বলেন, আমাকে সরকার যদি বলেন ফেয়ার সেটা উইথ তো- বিএনপির মধ্যে অধিকাংশ, আমলা। আমি কথা বলি শেষ করি, বিএনপির মধ্যে অধিকাংশ যারা আছেন তারা গত 16 বছরে নির্যাতিত হয়েছেন। সবচেয়ে বেশি হত্যাকাণ্ড যাদের যে রাজনৈতিক দলের বিরুদ্ধে হয়েছে তারা বিএনপি। মাঠে ময়দানে এবং নেতাকর্মীরা যারা আছেন, অধিকাংশই আমি মনে করি তারা রাইট ট্র্যাকেই আছেন। কিন্তু সমস্যা হলো কিছু, এটা তো একটা প্ল্যাটফর্ম, হারুন ভাই অস্বীকার করতে পারবেন না, এটা একটা প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন মতের, বিভিন্ন স্বার্থের জন্য লোক আসে। একটা সরকার দল যখন বড় হয়, ক্ষমতায় যায়, এটা হতেই পারে। কিন্তু এইটাই বিএনপির চ্যালেঞ্জ, যে তারা এটাকে কতটুকু কন্টেইন করতে পারবে। সরকারের মধ্যে, সর্ষের মধ্যে যে ভূতটা রয়েছে, ফ্যাসিবাদের ভূত, এটাকে তারা কতটুকু কন্টেইন করতে পারবে। এই যে সুসময়ের সময় এসে কিছু লোক এই যে সুবিধাভোগী ভোগ করার জন্য আধিপত্যবাদের ক্রিয়ানক হিসাবে কাজ করার চেষ্টা করছে, এদেরকে কতটুকু কন্টেইন করতে পারবে, এটাই সরকারের বড় চ্যালেঞ্জ। রাজনীতি যে বিচার ব্যবস্থা করে গেছে, এটা এখন তো সেটাও চলমান আছে। 2 বছর ধরে তো কোনো একটা ব্যক্তি বিনা বিচারে আটক থাকতে পারে না। হাজার হাজার কর্মী, নেতা ওদের জেলে বন্দি আছে। আমার সাথে যে জেলে ছিল আমার এক রুমমেট, সে ছিল বাংলাদেশ যে সায়েন্স ল্যাবরেটরিতে চাকরি করে একটা ছেলে। সে রাজনীতির সাথে কোনো সম্পর্কিত নয়, তাকে রাজনীতি বানিয়েছে। এবং তার দোষ কি, সে সহসভাপতি কোনো এক কমিটি আওয়ামী লীগের, ছাত্রলীগের। সে বলছে জিন্দিগি তো আমি সহসভাপতি ছিলাম না।
এখন তাকে ফেসবুকে একটা সহসভাপতি বানিয়ে তাকে বছরের পর বছর 2 বছর চলতেছে। তো এটাই যদি হয়ে থাকে তাহলে ওই ছেলেগুলো ওরা কিভাবে সাহস পাবে যে বলবে যে না ভাই আমি আসি, আমি রাজনীতি করবো, পরদিন তো ওকে তুলে নিয়ে যাবে। এখন ঘটনা শুনেন, আপনি যেটা বলতেছেন যে প্রাসঙ্গিকতার বিষয়টা, আওয়ামী লীগ মনে হয় যেন অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ভাই যেটা বলছিলেন যে জামাত এবং বিএনপি মিলে একজোট হয়ে এখন যেভাবে ঐক্যবদ্ধভাবে চলা উচিত এবং তাতে সামনে দেশ এগিয়ে যাবে, না হয় সেটা ওনারা স্বপ্ন দেখতে পারেন শুধুমাত্র। আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের রাজনীতি আগাবে না, এটা হচ্ছে কথা। কেন আগাবে না? কারণ যারা আওয়ামী লীগকে কারণ আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগ যে পার্সেন্টেজ, তারা তো বিলুপ্ত হয়ে যায় না, তারা আছে। এবং তাদের ভোট নেওয়ার জন্য ওনারা যখন ইলেকশন করেছেন তখন তাদের ভোট নেওয়ার জন্য কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে হয়েছে। তাহলে তারা কিন্তু ভোট কেন্দ্রে গিয়েছেন এবং অন্যকে তারা ভোট সবাই যেতে পারে না, অনেকে গিয়েছে। সমর্থকরা যেতে পারবে না? যাবে না কেন? সমর্থকরা তো যেতে পেরেছে। সবাই তো আর না, সবাই তো আর বাড়ি ছাড়া না, অনেকের বাড়ি ছাড়া, অনেকে বাড়ি ছাড়া। আপনি হয়তো খোঁজও রাখেন না, এত লোক বাড়ি ছাড়া, এত লোক যেতে পারছে না। তো বাড়ি ছাড়া থাকে। কিন্তু আমি যে জিনিসটা আপনাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, আওয়ামী লীগ রাজনীতিতে প্রাসঙ্গিক, এবং আওয়ামী লীগ যে বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক সেই বিষয়ে এই জন্যই এখন আমরা আলাপ করছি। এই জন্যই যে জাতীয় সংসদ একটা আমাদের প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে জামাত নিয়ে কথা হয় না, সেখানে আওয়ামী লীগ নিয়ে কথা হয়। তাহলে আওয়ামী লীগ হচ্ছে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে সরকারি দল যারা আছে তাদের প্রধান শক্তি, তা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এত প্রাসঙ্গিক, এত বিরোধী শক্তি, তাহলে আওয়ামী লীগকে নিয়ে আলাপ করতে হচ্ছে। সো আপনি শেখ হাসিনা আসতে পারবে কিনা সেটাও বারবার আলোচনা হচ্ছে। সেই জায়গায় আমি আপনাকে একটা কথা বলি যে সরকারের সাথে যদি কোনো ডিল না হয় শেখ হাসিনা আসতে পারবেন না। এখন সরকারের সাথে ডিলটা কে করবে? এখন বহিঃশক্তি আছে, এখানে ভারত আছে, এখানে আমেরিকা আছে, আর বহু শক্তি আছে। আপনারা যেহেতু খুশি হয়ে যাচ্ছেন যে ইউনূসকে এনেছে সরকার, যারা এনেছিল, ইউনূস তাদের স্বার্থ উদ্ধার করে দিয়ে চুক্তি করা, যা করা, বিমানবন্দর দেওয়া, অমুক দেওয়া, গোলামির যা কিছু করা সব কিছু করে দিয়ে গেছে, কিন্তু স্থিতিশীল বাংলাদেশ তো দিতে পারবে না। স্থিতিশীল বাংলাদেশ কি ইউনূস যাদেরকে ক্ষমতা হস্তান্তর করলো এখন একটা নির্বাচিত সরকার, এই নির্বাচিত সরকারও কি যাদের মুরব্বী, যাদের স্বার্থ বহন করবে এই সরকার, তাদের স্বার্থ বহন করতে পারবে কিনা? কারণ দেশ যদি অস্থিতিশীল হয় তাহলে সেই স্বার্থ বহন করতে পারছে না। এখন আমাকে বলতে দেন, আপনি তো আমাকে বলতে দেন, আপনি শুধু কোয়েশ্চেন করেন। এখন যে অস্থিতিশীল একটা রাজনীতি যদি থাকে, তাহলে আপনি আমাকে ক্ষমতায় বসালেন, মনে করেন বিএনপিকে ক্ষমতায় বসালো, এখন ইউনূসকে বসিয়েছে, ইউনূস যা দেওয়া দিয়ে গেছে। ইউনূস তো আর দীর্ঘায়িত হতে পারে নাই, কারণ তার ইমেজ শূন্যে নামিয়ে গিয়েছিল এবং যত চেষ্টা করুক সে আর পারে না। এখন তারেক জিয়াকে ক্ষমতা দিল, তারেক জিয়া কি সে স্বার্থ রক্ষা করতে পারবে? সে যারা এই ক্ষমতার পেছনে আছে তারা সেটা দেখবে। তারা যদি দেখে যে না, তাহলে এই অস্থিতিশীল রাষ্ট্রে আমার স্বার্থ তো উদ্ধার হবে না, তাহলে অস্থিতিশীল রাষ্ট্রকে স্থিতিশীল করতে হলে কি করতে হবে? তাহলে আওয়ামী লীগকে এখানে ইনক্লুড করতে হবে, যাদেরকে আমরা উচ্ছেদ করেছিলাম। সেটাও তো একটা ফর্মুলা হতে পারে। মিস্টার নাজিবুর রহমান, মানে স্থিতিশীলতার কথা বলে যারা দেশ ছেড়ে এভাবে পতিত হয়েছে আর কি, তাদেরকে কতটা প্রাসঙ্গিক বা আনা সম্ভব, যেটা মানে বা আপনারা যেটা বলছেন যে সরকার এবং বিরোধী দল মিলে যেই রাজনীতিটা করছে এখন, সেটিতে বুমেরাং হওয়ার কি কোনো ধরনের আশঙ্কা করেন কিনা আপনারা? না, দেখেন যেটা আনিস সাহেব বললেন এটা তো আসলে মেক সেন্স করে না। গত 18 বছরে আওয়ামী লীগ ধাপে ধাপে যে পর্যায়ে চলে গেছে, তাদের পর্যায়টা ছিল তারা ছাড়া আর কেউ এক্সিস্ট করতে পারবে না, এটা তারা নিশ্চিত করেছে। এবং পর্যায়ক্রমে বাংলাদেশের প্রত্যেকটা এলিমেন্টকে তারা শত্রু বানিয়ে নিয়েছে। এবং এটা যে তারা করেছে, এরপরে কি তাদের মধ্যে কোনো রিমোর্স আছে যে না আমরা যা করেছি ভুল করেছি? করেনি, কোনো রিমোর্স নেই তাদের। এখন তাদেরকে ফিরিয়ে এনে আবার দেশের স্টেবিলিটি রক্ষা করতে হবে। তার মানে কি, তারা আসলে তো অন্য কাউকে কারো এক্সিস্টেন্স তারা স্বীকারই করে না, সবাইকে তারা এলিমিনেট করতে চাবে। এটাতে কি দেশ একটা এলিমেন্ট, যেই এলিমেন্টটা অন্য সবাইকে নির্মূল করতে চায়, সেই এলিমেন্টটাকে আবার ডেকে এনে আপনি স্টেবিলিটি স্ট্যাবলিশ করবেন, তারপরে আপনি কোএক্সিস্টেন্স স্ট্যাবলিশ করবেন, এটা তো হয় না। আপনি যথার্থ একটা জিনিস পয়েন্ট আউট করেছেন, আওয়ামী লীগ কিন্তু গত নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। এখন আমরা শুনছি আওয়ামী লীগের নেতাকর্মীরা সে কথা শোনে নাই। ডাকসুর ইলেকশন আমরা একই কথা দেখেছি, ডাকসু ইলেকশন বর্জনের কথা বলেছিল, যেখানে আওয়ামী লীগ নাই কোনো ইলেকশন হতে পারে না, এ ধরনের কথা তারা বলেছে। বাংলাদেশে কিন্তু 2টা ইলেকশনই হয়েছে, বিপুল সংখ্যক মানুষ সেই
এই নির্বাচনে ভোট দিয়েছে। এটাতে কি সাজেস্ট করে যে আওয়ামী লীগের যে হম্বিতম্বি, আওয়ামী লীগের যে লম্ফজম্প, এটাও ইন্ডিয়া থেকে বসে বসে করতে পারবে। এই ধরনের স্টান্টবাজি কিন্তু নতুন না, আওয়ামী লীগ আগেও করেছে। জানেন, ওই তত্ত্বাবধায়ক গত জোট সরকারের আমলে তারা ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করেছিল। এইগুলো স্টান্টবাজি। এখন প্রশ্ন হলো এটা তারা করছে কেন? তারা এই যে প্রাসঙ্গিক আমরা আলোচনা করছি, এই প্রাসঙ্গিক থাকার জন্যই করছে। এবং শেখ হাসিনা তো, আর যারা বিদেশে বসে বড় বড় হুঙ্কার দিচ্ছে, তারা দেশের নেতাকর্মীরা তাদের ভাগ্যে কি ঘটলো না ঘটলো এটা নিয়ে তারা বদার না। তারা নিজেদের অস্তিত্বের স্বার্থে, নিজেদেরকে টিকে রাখার স্বার্থে, প্রাসঙ্গিক থাকার স্বার্থে এই কথাগুলো তারা বলবে। বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, সরি টু সে বিএনপির মধ্যেও টু এন এক্সটেন্ট এটা আছে। আপনার পলিটিক্যাল পার্টি হিসাবে যেদিন শেখ হাসিনা মারা যাবে, আপনি কি মনে করেন যে ডাইনেস্টিক পলিটিক্যাল সিস্টেম যদি জয় কিংবা পুতুল বাংলাদেশে না আসে, কিংবা এরকম একটা শিখণ্ডী তারা দাঁড় করাতে না পারে, পলিটিক্যাল পার্টি হিসেবে তারা এক্সিস্ট করবে না? আওয়ামী লীগ পার্টি হিসেবে কয়েক শত টুকরা হয়ে যেতে পারে, ঠিক আছে? সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ ডেকে এনে তাদেরকে আবার শেখ হাসিনার পরে আর বাংলাদেশে আপনি কোনো আওয়ামী লীগ দেখছেন? আমি তো দেখছি না, থাকবে কিভাবে? এটা ডাইনেস্টিক পলিটিক্যাল সিস্টেম। আপনি কি মনে করেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট অন্য কেউ হবে আর আওয়ামী লীগের নেতাকর্মী মেনে নেবে? আমরা তো -2 ফর্মুলার সময় দেখেছি কি হয়েছে, ঠিক আছে? 81 সালেও যখন শেখ মুজিবের পরে যে আওয়ামী লীগ আমরা দেখেছি, প্রধান বিরোধী দল ছিল, তারা দুই ভাগ হয়ে গিয়েছে। তখন শেখ হাসিনাকে ডেকে এনে আবার তাদের আওয়ামী লীগকে রিভাইভ করতে হয়েছে, ইউনাইটেড করতে হয়েছে। এই ধরনের পলিটিক্যাল পার্টি আসলে ওই একটা বংশ চলে যাওয়ার সাথে সাথে এমনিতেই তারা ডিজলভ হয়ে যায়। আমাদের সামনে চ্যালেঞ্জ, আওয়ামী লীগ যেভাবে সমাজের প্রতিটা, একটা রাষ্ট্রের প্রতিটা অর্গানকে নষ্ট করে দিয়েছে, বিচার বিভাগ বলেন, আপনার প্রশাসন বলেন, সকল কিছুকে দলীয়করণ, এই ফ্যাসিবাদের বংশগত করার মাধ্যমে যেভাবে ধ্বংস করে দিয়েছে, এটাকে পুনর্গঠন করা। এক্ষেত্রে আমাদের কোঅপারেশন অবশ্যই লাগবে। আমাদের ন্যাশনাল ইউনিটি তো একটা ক্ষেত্রে তো অবশ্যই লাগবে, দেশের ক্ষেত্রে তো আমাদেরকে কোনো আপোষ করা চলবে না। কিন্তু সেক্ষেত্রে আপনারা কোনো জায়গায় সেই ইউনিটিতে একটু লুজ দেখছেন। না, লুজ তো এখন আমি যেটা বললাম, আপনার কাছে আমি যেটা বললাম, এখানে আমরা যদি দেখি সরকারি দল কোনো বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাচ্ছে, যে কোনো কিছু ব্যত্যয় হচ্ছে, আমাদেরকে তো কথা বলতে হবে। কথা না বললে তো এটা আপনি তো এক্সপেক্ট করেন না। আওয়ামী লীগের সময় যেমন সকল কিছুকে একেবারে দমিয়ে রাখা হয়েছিল, গৃহপালিত বিরোধী দল ছিল, সেই রকম তো এক্সপেক্ট আমাদের কাছ থেকে করবেন না। রাষ্ট্রের দুইটা অঙ্গ, সরকারি দল, বিরোধী দল, গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে দুইটা চাকা, এই দুইটাকে তো সমানভাবে ফাংশন করতে হবে। আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু একটা জায়গায় আমাদের ন্যাশনাল ইউনিটি লাগবে। আমি মনে করি 24-এর বিপ্লব পরবর্তীতে এই ফ্যাসিবাদকে আর ফিরতে দেওয়া যাবে না, এটা ওয়ান অফ দোজ এলিমেন্টস। আন্তর্জাতিক মহলের কথা আপনারা তিনজনই নানাভাবে নানা ফরম্যাটে বলেছেন আর কি। এক ধরনের তত্ত্ব অনেকে বলার চেষ্টা করছেন, আরুন রশিদ, যে ভারত কে থেকে শেখ হাসিনাকে ফেরত আনা, পুশিনের ঘটনা ঘটছে, কিন্তু সেক্ষেত্রে আমরা কোনো আওয়ামী লীগের নেতাকর্মীদের আমরা দেখি নাই যে তাদেরকে এখানে পাঠানো হচ্ছে, মানে তাদেরকে ভারত আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখছেন। এবং এই সময়ে এই ধরনের একটি ঘোষণাটাও এক ধরনের মানে ভারতের রাজনৈতিক এক ধরনের মেরুকরণ বা তাদের একটা রাজনৈতিক কৌশল হিসাবে চীন সফরের পরে বিএনপি সরকার বা প্রধানমন্ত্রীকে চাপে রাখার জন্য ঘোষণাটা এরকম তাকে দিয়ে দেওয়ানো হয়েছে। আসলে কথা সহজ, বাস্তবতা খুব কঠিন আপনার। প্রশ্ন কঠিন বলা, মানে প্রশ্ন সহজ বলাটা কঠিন হয়ে যাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে সে ভারতের সবচেয়ে বিশ্বস্ত দাস বলেন, বন্ধু বলেন, গোলাম বলেন, সবকিছুই। এখানে দ্বিতীয় কোনো বাংলাদেশের রাজনৈতিক দল নাই এরকম ভারতের গোলামি করবে। সুতরাং বাংলাদেশে আপনার তাদের স্বার্থে, ভারতের স্বার্থে এখানে আওয়ামী লীগ তাদের জন্য একান্ত প্রয়োজন। সুতরাং পার্শ্ববর্তী বৃহত্তম রাষ্ট্রের সাথে এখনও পর্যন্ত আমাদের দেখেন কোনো সম্পর্ক স্বাভাবিক হয়নি। আমি বলবো স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের বিভিন্ন সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সরকার টু সরকার ভারতের যে সম্পর্ক, সেটা কিন্তু 5ই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এখনও কিন্তু স্বাভাবিক পর্যায়ে আসেনি। ব্যবসা বাণিজ্যই বলেন, ভিসাতেই বলেন, বা বিভিন্ন স্বাভাবিকের চেষ্টা তো চলছে, আবার ভিসা উন্মুক্ত করছে না। এটা তো বুঝতে হবে যে আমরা সার্ক ভুক্ত একটা রিজিয়ন, এবং সার্ককে শক্তিশালী করা বিএনপির একটা অন্যতম বড় চ্যালেঞ্জ, যে শেখ হাসিনা নষ্ট করে দিয়ে গেছিল। শেখ হাসিনা একমুখা নীতি, ভারত নীতি সে গ্রহণ করেছিল, যে কারণে তখন সার্ক একেবারে অকার্যকর হয়ে গেছিল। বিএনপি চেষ্টা করছে যে এই অঞ্চলের আমাদের সার্কভূত দেশগুলোর মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি তৈরি করা। আপনি যতই বলেন না কেন যে এখানে ভারতের সাথে একটা
স্থিতিশীল সম্পর্ক তৈরি না হলে আমাদের বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ বজায় থাকবেই। একটা বৃহত্তম রাষ্ট্র, তাদের সেই জন্য তো তারা আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়। সেটাই তো বলছি যে 4,500 কিলোমিটার সীমান্ত এলাকা, দেখেন না যে সরকার চলে যাওয়ার পর শুরু করেছে তারা পুশিন। আমার এলাকায় মনে হয় প্রতিদিনই এরকম ঘটনা ঘটছে। আর বাংলাদেশের জনগণ কিন্তু বিজিবির পাশে একেবারে সিপাহসালার মতো দাঁড়িয়ে আছে, লাঠি লাদনা নিয়ে। মুক্তিযুদ্ধের সেই চিত্র, যে অস্ত্র নাই কিন্তু আমাদের হাতে লাঠি আছে, বাঁশ আছে, এটা নিয়ে আমরা যুদ্ধ করব। এই মেসেজটা কিন্তু ভারত পাচ্ছে, যে সুতরাং ভারতকে বুঝতে হবে যে ভারত যদি আওয়ামী লীগকে তাদের গোলাম বা হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চায়, বাংলাদেশের মানুষ পরীক্ষিত, এটা বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের সঙ্গে ভারতের এটা সৌহার্দ্যপূর্ণ আমাদের সম্পর্ক একান্ত অপরিহার্য। অভিন্ন নদী আছে, সীমান্ত আছে, এই যে প্রতিদিন আমাদের বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লজেট। সুতরাং অবশ্যই ভারতের সাথে বাংলাদেশের সুসম্পর্ক, আপনাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেই বলেন, অভিন্ন নদীর সমস্যাগুলো বলেন, আমাদের বিভিন্ন করিডোরগুলোতে সমস্যা আছে, এগুলোর জন্য ভারতের সাথে সুসম্পর্ক স্থাপন আমাদের করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও আমাদের করতে হবে। উন্নয়নের জন্য, এই অঞ্চলের স্থিতিশীলতার জন্যও আপনার এটা প্রয়োজন আছে। কিন্তু ভারত যদি এর শর্ত হিসাবে আপনার আওয়ামী লীগকে জুড়ে দেয়, যে আপনি যেটা বললেন যে এত পুশিন হচ্ছে, কিন্তু এত হাজার হাজার আওয়ামী লীগের লোক ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছে, একজন আওয়ামী লীগের লোককে কিন্তু তারা পুশিন করছে না। তারা কিন্তু এখন কারো পাসপোর্টও নাই, তারা অবৈধভাবেই ভারতে বসবাস করছে, মানে রাজনৈতিক আশ্রয়ই বলবো। তো শুধু ভারত সরকার জানে। সুতরাং এটা আমাদের জন্য, এটা আমাদের জন্য আমার একটা বড় চ্যালেঞ্জ। এখন এটা দেখা যাক সামনের ভবিষ্যৎ কি বলে। তবে এটা নিঃসন্দেহে যেহেতু আলোচনা হচ্ছে, নিঃসন্দেহে চাপ একটা ভারতের দিক থেকে এক ধরনের আশঙ্কা আছে যে তারা এটার মধ্যে একটি বড় প্লেয়ার। আওয়ামী লীগ আমি শেষ করে দিচ্ছি। এখানে আওয়ামী লীগের ধরেন যে বাঘা বাঘা নেতারা যতগুলো, যার সামনে বিগত সময় এমপি চেয়ারম্যান ছিল, সব কিন্তু এখন আত্মগোপনে। তাদের হাতে আছে টাকা, তাদের হাতে আছে অস্ত্র, তাদের হাতে আছে অনেক কিছু। সুতরাং এইটা আমাদেরকে খুব শক্তভাবে হ্যান্ডেল করা লাগবে। আনিস ভাই, খুবই মানে সময় খুব বেশি নাই, আমি 2.5 মিনিট। যেটা হলো যে ভারতের এই যে একটি অবস্থান, এটা আপনার আমার সবার কাছেই একেবারেই পরিষ্কার সেই জায়গাটিতে। তো সেই জায়গাটিতে আপনি কয়েকবার আপনার বক্তব্যতে আন্তর্জাতিক মহল, আন্তর্জাতিক সম্পর্কে এই কথাটা আপনি বেশ কয়েকবার বলেছেন। তো সেই আবার একটা আন্তর্জাতিক বলয়ের এবং একটা কাঠামো, এবং বাইরে থেকে কেউ বলবে ষড়যন্ত্র বা কেউ বলবে তাদের চাওয়া পাওয়ার, সেই খেলার মধ্যে বাংলাদেশ করতে যাচ্ছে। শেখ হাসিনা যদি আসে, ওই আসার কর্মসূচি যদি হয় সত্যিকার অর্থে, তাহলে তো সেটা আন্তর্জাতিক অংশগ্রহণ ছাড়া কোনোভাবে আমি মনে করি না এটা সম্ভব। কারণ হচ্ছে যে উনি আসবেন, উনি কি এখানে পতঙ্গের মতো আগুনে ঝাঁপ দিতে আসবেন নাকি? উনি আসবেন, বলা হচ্ছে যে ওনাকে এয়ারপোর্টে হত্যা করব, এয়ারপোর্টে ধরে নেব, জেলে ঢুকাবো। সো এগুলোর তো যে হুমকি ধামকি, এবং তার নেতা কর্মীদের উপরে হয়তো এটা নেমে আসতে পারে, সবকিছু তো উনি বিবেচনা করছেন, তাই না? আমি যে প্রথমে বললাম রাজনৈতিক কর্মসূচি এই জন্য যে দীর্ঘ 2 বছর তারা কিছু করে নাই, এখন একটা টাইম ফ্রেম দিয়ে আমি একটা দেখবো, এটা তাদের রাজনীতি। এটাকে আপনি বলছেন যে এটা স্ট্যান্ডবাজি, আমি ওইটাকে বলি রাজনীতি। ওই রাজনীতি কর্মসূচিতে তারা কি করবে না করবে দেখা যাচ্ছে। তবে ইন্টারন্যাশনাল লবির অংশগ্রহণ ছাড়া, সরাসরি যদি বলি আমেরিকা ভারত এর অংশগ্রহণ ছাড়া এখানে সম্ভব না। আমি বারবার বলছি, ইউনূস দেশটাকে একজনের হাতে, আমেরিকার হাতে তুলে দিয়েছে। আমেরিকা যদি দেখে যে, শুধু ইউনূসের কথা বলেন, কিন্তু ভারত হাতে কি আওয়ামী লীগ তুলে দিয়েছিল না? দিয়েছিল, সেই জন্য তাদের পতন হয়েছে না, সেই প্রসঙ্গ তো আর নাই। এখন তো আমরা আমেরিকার গোলাম হিসেবে আছি, আমেরিকার অঙ্গ হিসেবে আমরা অ্যাক্ট করছি। তো এখন যদি আমেরিকা যদি এই রাষ্ট্রটা ঠিকমতো চালাতে চায়, তাহলে সে তো একটা স্থিতিশীল রাষ্ট্র চাইবে। সে তো সহজে তার স্বার্থ যেগুলো আছে সেইগুলো গোলগুলো কিভাবে করবে, যদি বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক শক্তি তার এটা বিরোধিতা করে, এবং এই বিরোধিতা করতে করতে এমন এক পর্যায়ে যাবে তার তো কোনো লাভ হবে না। তো সে তো চাইবে যে তার হোক, যে কে ক্ষমতা আছে তার কি আসে যায়, তার লাভ, তার স্বার্থ, তার যে ইন্টারন্যাশনাল, তার যে রাজনীতির স্বার্থে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে যত সব সে পরিকল্পনা করেছিল, সেগুলো বাস্তবায়নের জন্য বাংলাদেশকে একটা স্থিতিশীল রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায়। ব্যারিস্টার নাজিবুর রহমান, আপনি কি মনে করছেন যে এই আন্তর্জাতিক বুহে চক্রের মধ্যে যেটি বাংলাদেশ ছিল আমরা বলতে পারি, বা আছে আমরা বলতে পারি, যে সেই জায়গা থেকে আসলে সামনের দিনগুলোতে
বিরোধী দল এবং সরকারি দল দুই দলের যে এক এজেন্ডা সেটিতে স্ট্রিক্ট থাকার মতো অবস্থা বাংলাদেশে থাকবে? দেখেন, এই আন্তর্জাতিক ষড়যন্ত্রের তত্ত্ব গত 18 বছরে আমরা অনেক শুনেছি। হারুন ভাইও এটা নিশ্চয়ই স্মরণে থাকবে। অমুক দিন আমেরিকা সিগন্যাল দিচ্ছে, আর্মি কু করে একেবারে করে দেবে। পলিটিক্স এত সোজা না, বা কোনো বিদেশি শক্তি চাইলেই বাংলাদেশে কাউকে এভাবে এস্টাবলিশ করে দিবে যার বিরুদ্ধে এতগুলো ভিতরে যদি সেই শক্তিটা না ভিতরের প্রত্যেকটা অর্গানকে এজিটেট করে রেখে আপনার এভাবে এটা সম্ভব না। দেখেন, জাতিসংঘ নিজেই তো একটা এনকোয়ারি করছে, সেখানে কাদেরকে দোষ দেওয়া হয়েছে? শেখ হাসিনা তার সরকার যেভাবে তাদেরকে সেখানে চিত্রায়িত করা হয়েছে, আমার মনে হয় না ইন্টারন্যাশনাল কোনো শুধু ইন্ডিয়া, যেহেতু তাদের আধিপত্যবাদী এজেন্ডা রয়েছে, হারুন ভাই যেটা বললেন, তাদের বংশবধ হলো আওয়ামী লীগ, সুতরাং তারা সবসময় চাইবে, কিন্তু প্রকাশ্যে চাওয়ার মতো তাদেরও মুখ আছে বলে আমি মনে করি না। তারা প্রকাশ্যে ডিমান্ড করবে আওয়ামী লীগকে এস্টাবলিশ করতে হবে অ্যাজ এ কন্ডিশন অফ বায়োলেটারাল রিলেশন। এত বোকা, এত কাঁচা পররাষ্ট্রনীতি তাদের নাই। হ্যাঁ, ভিতরে ভিতরে চেষ্টা করবে। এই চেষ্টা কিন্তু আমরা দেখেছি 75 পরবর্তীতে হয়েছে অনেক। সেই চেষ্টাটা চলমান কিনা সেটা আমি বলি, প্রশ্নটা হলো সেই চেষ্টাটা চলমান কিনা। চলমান তো থাকবেই, এটা তো ইন্ডিয়ার স্বার্থে ইন্ডিয়াকে করতে হবে। আপনি দেখেন 75 পরবর্তীতে শান্তি বাহিনীর বাংলাদেশে অন্তর্ঘাতমূলক যে কাজ করেছে, কাদেরিয়া বাহিনী, তাদেরকে দিয়ে এখন যা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে প্রশিক্ষণ দিয়ে, সামরিক প্রশিক্ষণ দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা কিন্তু সে সময় হয়েছিল, এখনো হচ্ছে বলে আমরা শুনছি। কিন্তু এইগুলো সবসময় ব্যাকফায়ার করবে। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে এটা পারবেন না। সেই সময় 81-এ আওয়ামী লীগের যেভাবে রাজনৈতিক পুনর্বাসন হয়েছিল সেটা ভিন্ন প্রেক্ষাপট। বাংলাদেশে এখন সেই প্রেক্ষাপটটা নেই। তবে রাজনীতির শেষ কথা বলে কিছু নাই বলতে পারেন, কিন্তু আপনার এই আওয়ামী লীগের গত 18 বছরের যে কুকীর্তি, আগামী 18 বছরে আমি আওয়ামী লীগের প্রত্যাবর্তনের কোনো দেখি না, আনলেস যদি বাংলাদেশটা ইন্ডিয়ার কলোনি না হয়ে যায়। আমরা বাংলাদেশের স্বার্থে, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা আশা করি সেটা ইনশাল্লাহ বাংলাদেশের জনগণই হতে দেবে না। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের মতো এখানেই শেষ করছি।